সবাই শেয়ার দিয়েন, ঠিক আছে? দেখা যায় আমার সব দিকে দেখতে গিয়ে আমার পরে হয় না। আপা লাইভ সাউন্ড দিয়ে দিছেন? কি আসতেছে নাকি? হ্যাঁ, লাইভ দেওয়া হয়েছে। শেয়ার করে আগে লাইভ দিয়ে দিলেন নাকি? কিন্তু লাইভে সাউন্ড হচ্ছে না তো মনে হয়। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা স্যার আসা পর্যন্ত আমরা একটু চলতে থাকবো এটা। ঠিক আছে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত সানোয়ার হোসেন স্যার, আমাদের আরেকজন সঞ্চালক নুসরাত জাহান ম্যাডাম, আমাদের আসাদ স্যার এই মুহূর্তে এখনো উপস্থিত হতে পারেননি। আমরা উনি আসার পরে আমরা আবার ওনার সাথে কথা বলবো। তো আমরা এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, ফুটে উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে তাকিয়ে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা তাদের দৃষ্টিতে সকল কিছু সুন্দর করে দেখেন এবং তারা যা কিছু করেন সকল কিছুর মাঝে সৌন্দর্য খুঁজে পান এবং সবার মাঝে সেই সৌন্দর্যকে ছড়িয়ে দেন, সৌন্দর্যের আলো সবার মাঝে ছড়িয়ে দেন। তো এমনই একজন মানুষের সাথে আজকে আমরা পরিচিত হতে যাচ্ছি। উনি হচ্ছেন আমাদের সম্মানিত সানার হোসেন স্যার। উনি সেরা কন্টেন্ট নির্মাতা 2014 মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আমরা ওনার সাথে কথা বলবো। সানোয়ার হোসেন স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম বলেন। জি, ভালো আছেন আপনি?
জি ম্যাডাম, ভালো আছি। তা আপনাকে সবার পক্ষ থেকে, আইসিটি শিক্ষক ফোরামের পক্ষ থেকে, তারপরে আমাদের শিক্ষক সমাজের পক্ষ থেকে আপনাকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আপনি আমাদের সালাম গ্রহণ করবেন। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? আসসালামু আলাইকুম আপা। জি আপা, শুনতে পাচ্ছি। জি, আমরা সানোয়ার স্যারের সাথে একটু কথা বলি সবাই, আমরা পরিচিত হই। আমি হ্যাঁ, সানোয়ার স্যারকে দেখা যাচ্ছে। তো আমরা প্রথমে সবাই একটু পরিচিত হই। আমরা আসাদ স্যারের জন্য অপেক্ষা করি। আমি শাহনারা বেগম, প্রভাষক বাংলা। আর আমার সাথে আরেকজন সঞ্চালক হিসেবে আছেন নুসরাত জাহান ম্যাডাম। আপনার পরিচয়টা ম্যাডাম একটু দিয়ে দেন, তারপরে ধন্যবাদ আমরা আপা। স্যারের সাথে আমরা কথা বলব। আমি নুসরাত জাহান, সহকারী শিক্ষক, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ। আজকের এই অনুষ্ঠানে, অর্থাৎ আমাদের আড্ডা অনুষ্ঠানে আমাদের কিছু অজানা কথা, কিছু জানা কথা, কিছু সফলতার কথা সবাই সবার সাথে শেয়ার করার জন্যই আসলে এই মুহূর্তে আমরা এখানে একত্রিত হয়েছি। আর আজ আমরা এমনই গুণী একজন শিক্ষকের কিছু মূল্যবান কথা শুনবো, যা আমাদের পরবর্তী জীবনে পাথেয় হিসেবে থাকবে। কারণ উনি আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় এবং ওনার কাছে আমাদের অনেক কিছু শেখার ছিল, শেখার আছে এবং শেখার থাকবে। আশা করি স্যার আমাদের পাশেই সবসময় থাকবেন। ধন্যবাদ আপা। জি, আমাদের সাথে এই মুহূর্তে আসাদ স্যার উপস্থিত হচ্ছেন। আমরা আসাদ স্যারের সাথে একটু পরিচিত হয়ে নেই সবাই। আসাদ স্যার জয়েন করতে একটু সময় নিচ্ছে, নেটওয়ার্কের মনে হয় সমস্যা। হ্যাঁ, উনি জয়েন করছেন। তো আমরা সানোয়ার স্যারের সাথে কথা বলছি। সানোয়ার স্যার, এটা আমাদের স্বাভাবিক একটা কথাবার্তার মতো, ধরেন আমরা আমাদের ঘরোয়া আমাদের একটা কি দেখা সাক্ষাৎ। তো আমরা প্রথমে আপনার কাছে এটা আর কি প্রশ্ন নয়, আমাদের কথা, ঠিক আছে। এটা হলো যে আপনি এতদিন নীরবে নিভৃতে আড়ালে ছিলেন। আপনি কিন্তু আইসিটি জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। তো আপনাকে আমরা এতদিন দেখতে পাইনি। আপনার কি কারণে আপনার এই আড়ালে থাকা, বা কেন আমরা আপনাকে দেখতে পাইনি, প্রথম প্রশ্নটা আপনাকে আমি এই প্রশ্নটা দিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম। আমি যে প্রশ্নটা করেছেন, প্রশ্নটা হয়তো সঠিক কিনা বুঝতে পারতেছি না। কারণ হইলো হয়তো আমি হইতে পারে বিভিন্ন ধরনের মেলা হয়, যে আমাদের আইসিটি মেলা হয়েছে, সব মেলাতেই থেকেছি, মোটামুটি সারাদিনই থেকেছি এবং যে কোনো অনুষ্ঠানে থাকার চেষ্টা করেছি। মূলত 1 বছর যাবৎ একটু অসুস্থ ছিলাম, 1 বছর যাবৎ বাসায়। আরেকটা ঘটনা ঘটছে, সেটা হলো এই 17 সালে অ্যাম্বাসেডর হয়েছিলাম মুক্তপাঠের। তখন থেকে মূলত বাইরে বেশি কথা বলছি। এছাড়া আমি আরেকটা কাজ করতাম, এটা হলো এই টিচারদের ট্রেনিং এর সাথে যুক্ত ছিলাম আর কি, ট্রেনার হিসেবে কাজ করতাম। এটা ধরেন 6 সাল, 7 সাল, 8 সাল, মানে এই যে গত বছর বলতে 18 সালে ওই কাজটা করেছি। এবং তার মানে আপনি ব্যস্ততার মধ্যে ছিলেন। কিন্তু একটা সমস্যা হয়ে গেল যে এই অ্যাম্বাসেডর যারা আছে এদের সাথে কাজ করতাম, হঠাৎ করে একটা কমিটি গঠন হয়ে গেল, আইসিটি কমিটি। পরে অ্যাম্বাসেডরদের কাজ হয়ে গেল বন্ধ, যে কারণে আর খুব একটা দেখা যায় না আর কি। এছাড়া আছি সবার সাথে। আরেকটা হলো আপনার সাথে আমার ফেসবুকের পরিচয় একটু পরে হয়েছে, এজন্য হয়তো আমি দেখতে পাইনি। সবার সাথে হয়তো দেখা হচ্ছে এই কারণে। তবে আপনার সাথে আমার দেখা হওয়াটা আগে আরো বেশি হলে ভালো হতো, আরো বেশি জানতে পারতাম। ঠিক আছে, আমাদের সাথে এই মুহূর্তে আসার কানেক্ট হয়েছেন, উনি আবার ডিসকানেক্ট হয়ে গেছে, ওনার নেটওয়ার্কের সমস্যা। তো নুসরাত আপা, আপনি কি স্যারকে কোনো প্রশ্ন করবেন?
যে প্রশ্ন করার আগেই বলি, ম্যাডাম কি আর প্রশ্ন করবে? ম্যাডাম বলবে যে বাসায় দাওয়াত দিবে, খাওয়াবে। অবশ্যই স্যার। মূলত এটা তো আছে। আমি এই যে আইসিটিতে কাজ করার জন্য 12 সালে আমাদের প্রতিষ্ঠানে টিটি কলেজে সুমন স্যার আরেকজন স্যার ছিল। এই স্যার আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন। অর্থাৎ সুমন স্যারের কাছে আমার মোটামুটি হাতে খড়ি আইসিটি ব্যাপারে, এবং বিভিন্ন সময়ে সহযোগিতাও করেছেন। যে কোনো কাজ করে দিতে বললে সাথে সাথে করে দিছেন। মানে সহযোগিতামূলক আচরণ স্যার করেছেন আর কি। এই জন্য এই আইসিটির হাতে করি গুরু যেটা বলা যায় সেটা হলো এই সুমন স্যার, সুমন হাবিব স্যার। সুমন স্যার। আর 14 সালে এই সেরা কন্টেন্ট নির্মাতা হওয়ার পিছনে আমাদের আনোয়ার আবার একটা অবদান আছে। কারণ আমরা কাজ শিখার পরে ওই এই কন্টেন্ট তেমন একটা বানাইতাম না। ম্যাডাম তাগাদা করে করে কাজগুলো করাইতো আর কি। সেই হিসাবে তারও একটা অবদান আছে এখানে। আর আমাদের প্রতিষ্ঠানে ওই সময়ে ছিল যে প্রিন্সিপাল হ্যাঁ, আপনার গল্পটা একটু জানতে চাচ্ছি। এই শাহাবুদ্দিন স্যারে এই আইসিটি নিয়ে অনেক কাজ করতো। আইসিটি না, প্রতিষ্ঠানের বাইরে যে সমস্ত কাজ হইতো, খেলাধুলা বলেন বা বিতর্ক প্রতিযোগিতা, সব কাজের মধ্যে আমরা থাকতাম আর কি। কিন্তু উনি যাওয়ার পরে একটু ভাড়া করছে যদিও। আর ওই সময় যে সকল টিচার ছিল এখন সবগুলো এখন সেই টিচার গুলো নাই। আর নতুন নতুন টিচার আসছে। এখন আর ওই আইসিটির ব্যাপারে স্যার যেরকম আগ্রহ নিয়ে কাজ করতো, এখন সেই আগ্রহটা আবার এখন যে প্রিন্সিপাল আছে সেরকম নাই, আছে কিন্তু স্যারের মতো নাই আর কি। যে কারণে প্রতিষ্ঠানে ওই আইসিটির যে একটা আগ্রহ ছিল সবার মাঝে, এটা একটু দৈমে আছে বর্তমানে। আর তা না হলে আমাদের সুযোগ সুবিধা প্রচন্ড। মানে 13 সালেই সকল ক্লাসে আমাদের প্রজেক্টর লাগানো হয়ে গেছিল, এবং বেশিরভাগ টিচারই আমরা ওই প্রজেক্টর দিয়ে ক্লাস নিতাম। যাই হোক আর কি, এইভাবেই কাজ করতেছিলাম আর কি। এই তেমন কোনো সমস্যা ছিল না। শেষের দিকে এসে একটু সমস্যা হয়েছে, হয় না এরকম না। কারণ প্রজেক্টর গুলো একটু বৃদ্ধ হয়ে গেছে, আমরাও বৃদ্ধ হয়ে গেছি, যে কারণে একটু ভাড়া তো পড়ছে। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আসাদ স্যার। আসাদ স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যালো আসাদ স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার মনে হয় প্রস্তুতি নিচ্ছে আপা। ম্যাডাম শুনতে পাচ্ছি। ভালো আছেন আপনি? আবারও ডিসকানেক্ট। ঠিক আছে, আসাদ স্যারের নেট প্রস্তুত হোক। আমাদের সাথে এই মুহূর্তে লাইভে আমাদের জিও স্যার দেখছেন আমাদের লাইভ। স্যার আপনাকে হ্যাঁ বলি ম্যাডাম, শোনা যাচ্ছে আমাকে? আপনি প্রতিদিন আমাদের সময় দিয়ে যাচ্ছেন। স্যার আপনার এই মানে ঋণের কথা, আপনার যে এই মানে আন্তরিকতা, সেটা আমরা আসলে কি করবো, আমরা এটা ইয়ে করতে পারবো না স্যার। যে আমরা এই মুহূর্তে মাওলানা নাজমুল হক স্যার আমাদের সাথে যুক্ত আছেন। ধন্যবাদ জানিয়েছেন সবাইকে, স্যারকে অসংখ্য ধন্যবাদ। সেরা কন্টেন্ট নির্মাতা হেডের কথা কইতেছে। জি আসাদ স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? আবার ডিসকানেক্ট। স্যারের নেটে অনেক প্রবলেম। তো আমরা সানোয়ার স্যারের সাথে কথা চালিয়ে যাই এই মুহূর্তে। জি আপা। সানোয়ার স্যার, জানি যে ঠিক প্রশ্ন না, আপনার কাছ থেকে স্যার জানতে চাচ্ছি, মানে জানার আগ্রহ যে আপনি এই সানোয়ার স্যার হওয়ার পেছনের গল্পটা স্যার। পিছনে তো অনেক ঘটনা, তো আমার কোনো ভালো কোনো ঘটনা নাই। স্যার আমরা এই মুহূর্তে একটু লাইভে আছি। হ্যাঁ, আপনার পিছনে ঘটে স্যার, ওই অভিজ্ঞতাটাই জানতে চাচ্ছি স্যার। ভালো কোনো ঘটনা নাই, লেখাপড়া করতে পারি নাই, একটা কষ্ট আছিল, যে কারণে লেখাপড়া করতে না পারার কারণে শিক্ষকতায় আসে আর কি। মানুষ তো লেখাপড়া করে আসে, আর আমরা লেখাপড়া না করে আসছি। ছাত্র জীবন সেরা কন্টেন্ট নির্মাতা আনোয়ার আপার এখানে মানে একটা ভূমিকা ছিল। তারপরে আপনাদের প্রতিষ্ঠানের আগে যে আইসিটি পক্ষে ছিল, বর্তমানে একটু সেটা করছি।
আপনার আন্দোলন আমাদের সহযোগিতা আমরা সবাই মিলে আবার সেই প্রতিষ্ঠানটিকে আবার আমরা এক করব। আপনি আমাদের সাথে থাকবেন স্যার। তো আমরা এই মুহূর্তে যাচ্ছি আসাদ স্যারের কাছে। আসাদ স্যার, আপনি কি ভালো আছেন? আসাদ স্যার, আপনি শুনতে জি পাচ্ছেন? ম্যাডাম, শুনতে পাচ্ছি এখন। জি স্যার, আপনি হ্যাঁ, শুনতে আপনার পাচ্ছি। আপনি আপনার পরিচয়টা নিজের মুখেই দেন। আপনার পরিচয়টা সবাই শুনুক। না, স্যারের প্রবলেম। স্যারের নেটওয়ার্কে প্রবলেম আপা। আবার ডিসকানেক্ট। না। জি, আপনি নুসরাত আপা, আপনি সানোয়ার স্যারকে যে প্রশ্ন করছিলেন সেটা আমি কিন্তু উত্তর দিয়ে ফেলেছি যে আমরা সবাই মিলে যদি আবার আমাদের সহযোগিতাপূর্ণ মনোভাব এবং স্যার যে এখনকার যে গতিটা সেটা যদি ঠিক থাকে তাহলে আর সেই স্কুলটা আগে সে প্রাণটা ফিরে পাবে বলে আমি বিশ্বাস করি। আপনি কি মনে করেন নুসরাত আপা? আপনি কি আমার সাথে একমত? অবশ্যই আপা, কারণ আমাদের স্যার হচ্ছে অনেক অভিজ্ঞ একজন ব্যক্তি। স্যার যতই তার জ্ঞান সম্পর্কে দৈন্যতা প্রকাশ করুক না কেন, স্যার আসলে বিশাল জ্ঞানের অধিকারী। কারণ যারা বেশি জ্ঞানের অধিকারী তাদের দৈন্যতা আছে। তো আমি স্যারের কাছে আসলে জানতে চাচ্ছি যে স্যার যদি তার এই যে সানোয়ার স্যার হওয়ার পেছনের গল্পটা আমাদেরকে বলতো, আমরা অনুপ্রাণিত হতাম স্যারের এই গল্পটা শুনে। তো বলবেন না, এরা হওয়ার কথা বলে ফেলেছেন। আর সানোয়ার স্যারের জন্য বলবেন না ওনার কথাটা, আমার কাছে যেটা মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা অন্য একটা প্রশ্নে যাচ্ছি। সানোয়ার স্যার বলবেন না। যে যতদূর জানি যে সানোয়ার স্যার আপনি মুক্ত পাঠের অ্যাম্বাসেডর ছিলেন। জি, আপনার সেই মুক্ত পাঠের অ্যাম্বাসেডর হওয়াটা কিভাবে আপনি হয়েছেন এবং সেই সময় আপনার যে কার্যক্রমগুলো সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। তখনকার দিনে তো মানে এতটা আইসিটিতে এত বেশি অগ্রসর ছিল না, কিন্তু ওই সময় আপনি মুক্ত পাঠের অ্যাম্বাসেডর হয়েছেন। তা আপনি যদি এই সম্পর্কে কিছু বলতেন তাহলে আমরা জানতে পারতাম। আমাদের এই 15 সালে আমাদের স্কুলটা ঢাকা অঞ্চলে দ্বিতীয় হয়েছিল অথবা প্রথম হয়েছিল, আমার ঠিক মনে নাই। বড় পুরস্কার পেয়েছিল, প্রথম হয়েছিল, এবং এই কারণে প্রতিষ্ঠানে একটা সুনাম ছড়িয়ে পড়ছিল তখন। এখন আমার নাম কিভাবে আসছে এটা আমিও নিজেও জানি না। প্রতিষ্ঠানের সুনামের কারণে হয়তো সম্ভব হয়েছে, এবং ঢাকা থেকে মেইল আসছে যে ইয়ের জন্য, একটা মিটিং এর জন্য, মিটিং এর সিদ্ধান্ত হয়েছে আর অ্যাম্বাসেডর। এই পর্যন্তই জানি। এরপরে আমরা এসে অনেক কাজ দিয়ে ফেললো, কাজ করলাম, মুক্তপাঠের স্টল তৈরি হইলো। তারপরে তো বিভিন্ন স্টল হয়েছে আমাদের, এই যে জেলা শিক্ষা অফিস থেকে স্টল করা হয়, সেইখানে আমাদের পরে দেখা যায় যে যারা অ্যাম্বাসেডর ছিল তারা ছাড়াও আইসিটি নিয়ে যারা কাজ করে তারা সংযুক্ত হইতো, এবং সেই হিসাবে সবার সাথে একটু পরিচয়। এছাড়া তেমন কিছু না আর কি। জি, আপনাদের সেই স্টলটা কোথায় ছিল স্যার? স্টল হয়েছিল আপনার ওই, এই যে আপনার কি বলে এটাকে, টাউন হলের মোড়ে যে আরেকটা জিনিস হইতো যে বাংলাদেশে কিন্তু বাংলায় অনলাইন কোনো কোর্স করা যাইতো না, সেইটাই প্রথম হয়েছিল মুক্তপাঠ, যে কারণে এটা প্রাধান্য পেয়েছিল। মানে এখনো হয়তো বাংলায় ভাষায় অনলাইনে কোনো কোর্স করা যায় এরকম সংখ্যা তেমন একটা নাই। তো সেই ক্ষেত্রে মুক্তপাঠ হলো একটা বড় মাধ্যম, যেখান থেকে যে কোনো লোক, শিক্ষিত কম শিক্ষিত, যারা বিদেশ যাবে, যারা এই ধরনের যত, বা মাছ চাষ করতে পারবে বা টেকনিক্যাল কোনো কাজ শিখবে, সেই ধরনের অনেক জিনিসই মুক্তপাঠে শেখা যায়, এবং সেইখানেও শেখার পরে সার্টিফিকেট অর্জন করা যায়, সেই সার্টিফিকেট কাজে লাগানো যায়। এই জন্য মুক্তপাঠটা বাংলাদেশের জন্য অনলাইন শিক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হয়েছে। এরপরে জি বলেন স্যার। এরপরে আবার একটা কিশোর বাতায়ন শুরু হইলো, ওইটার জন্য খুব একটা কাজ করা হয় নাই, মানে ওইখানে ওই অ্যাম্বাসেডর হিসেবেই ছিলাম। পরে তো আবার অ্যাম্বাসেডর পরিবর্তিত হয়ে এখন ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর নাম দিয়ে ফেলছে।
তো এখন আছি এই পর্যন্ত। মাঝখানে অনেকদিন কাজ করছি আমরা এই বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আইসিটির কোনো সমস্যা আছে কিনা, মোবাইলে কোনো অ্যাপস নামানোর সমস্যা আছে কিনা, তারা চালাইতে পারে কিনা, এইগুলা নিয়ে কাজ করতাম। এরপরে ইন হাউস বিভিন্ন ট্রেনিং এর জন্য কাজ করতাম। এখানে সমস্যা না, আমার এই নিয়ে সমস্যা, সবারটাই অফ হয়ে যায় এই কারণে। শুনতে পাচ্ছি আমরা স্যার। এখন আচ্ছা আছি স্যারের সাথে তাহলে আমরা একটু কথা যেহেতু ওনার নেটে প্রবলেম, আমরা ওনার সাথে আগে কথা বলে শেষ করি। নুসরাত আপা, আপনি আসাদ স্যার কিছু বলবেন? আসাদ স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার তো আবার ডিসকানেক্ট হয়ে আর গেছে। ডিসকানেক্ট। যখনই কথা শুরু করি তখনই ডিসকানেক্ট হয়ে যায়। সমস্যা মনে হয়। স্যারের মুক্ত পাঠের কথাটা আমরা শুনতে থাকি আবারও। তো আগে ছিল সেটা মুক্ত পাঠ অ্যাম্বাসেডর, তারপর পরবর্তী সেটা জেলা অ্যাম্বাসেডর হিসেবে পরে সেটা না, পরে ওই convert কিশোর হয় বাতায়ন নাকি? একটা অ্যাম্বাসেডর ছিল, মানে মুক্ত পাঠের পরে কিশোর বাতায়ন, সেটারও কিছু প্রচার প্রচারণা ছিল। এরপরে হইল জেলা অ্যাম্বাসেডর। এখন এইগুলা কিভাবে হয়েছে আমি জানি না তেমন একটা, তবে কিশোর বাতায়নে একটা ফর্ম ফিল আপ করা লাগছিল, জি, ধন্যবাদ। এছাড়া আর কিছু করা লাগে না। কি ব্যাপার? আচ্ছা স্যার, আপনি এখন শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আসাদ স্যার। আসাদ স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, শুনতে পাচ্ছেন আপনি? আমরা আপনাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, লাইভেও দেখতে পাচ্ছি আমরা আপনাকে। আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না, ওনার আসাদ স্যার আসসালামু আলাইকুম। অডিও সমস্যা। আমরা আবার স্যারের কাছে। সানোয়ার স্যার, আপনি তো এখন আইসিটিতে যে বর্তমানে যে আইসিটি, এই বিষয়ে আপনার যে বর্তমান কার্যক্রম সম্পর্কে যদি আমাদের জানাতেন, আপনি কি কি করছেন, এবং যেহেতু এই মুহূর্তে করোনার কারণে আমাদের স্কুলগুলো বন্ধ, করোনার কারণে কিভাবে সহায়তা করছেন? এখন কিন্তু ব্যক্তিগত একটা সুবিধা হয়েছে, করোনা থাকায় একটা সুবিধা হয়েছে, আমি অসুস্থ ছিলাম, রেস্ট নিতে পারছি। 2 নম্বর হইলো আমার ওই গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে অনেক কিছু শিখতে পারছি আর কি, যে কারণে মনে হইতেছে একটু ডেভেলপ হইতে পারছি। আবার অনেক ক্ষেত্রে যে যেহেতু স্কুলগুলো বন্ধ, আমি জানি না, আমার কাছে মনে হয় যে অনেক টিচার অনলাইনে ক্লাসও নিতেছে না, আবার অনেক টিচার নিতেছে, আবার অনেক টিচার নিতেছেও না। কিন্তু আমার মনে হয় যে কোনো শিক্ষক যদি কন্টিনিউয়াস পড়াশোনা অথবা টিচিং এ যদি না থাকে, তাহলে তার দক্ষতা কখনোই বাড়ে না। জি স্যার। এই জন্য পড়াশোনার মধ্যে থাকা, যেমন আমরা যখন ক্লাস নেই তখন একবার হইলেও তো বইটা দেখি, অবশ্যই স্যার। বা দেখি পরের দিন যে ক্লাসটা আছে আমার, আমি একবার একটু দেখে যাই। তো এখন কিন্তু ক্লাস যে একবারে টোটালি করতেছে না, সে তো বইটা খুলেই দেখতেছে না। জি স্যার, জি স্যার। আমার কাছে মনে হয় যে এটা আমাদের শিক্ষকদের জন্য একটা ডিমেরিট, আমাদের দক্ষতা বৃদ্ধির অন্তরায়। এই জন্য এইটা ঠিক যে আমি এই এমনি চাকরি করি 89 সাল থেকে, কিন্তু স্কুলে চাকরি করি হইলো 92 সাল থেকে। আমি দেখছি যে কোনো কোনো প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে অনেক ক্লাসই নিতে চায় না, কিভাবে দেরি করে যাবে, কিভাবে আগে ছুটি দেওয়ার ব্যবস্থা করবে। আবার অনেক স্কুল আছে যে টিচাররা আরো ভালো ক্লাস কি করে নিবে এই চিন্তা করতেছে। ভালো ক্লাস নিলে নিজের যেমন আনন্দ থাকে এবং স্টুডেন্টদেরও কিছু উপকার করা যায়। এইটা হলো, এই নীতিটা হলো আমার, যে আমি একটা ভালো ক্লাস নিতে চাই। কারণ আমি তো ক্লাস এছাড়া চাকরি আমার এইটা, আমি স্কুলে যাই, মাদ্রাসায় যাই, কলেজে যাই, যেখানে যাই, আমার তো স্টুডেন্টদের সাথে সম্পর্ক। তো সেই হিসাবে আমি সবসময় মনে করি যে আমার পড়াশোনার মধ্যে থাকা ভালো, এবং যাতে আমি ভালো ক্লাস নিতে পারি, এই চিন্তাটা আমার মধ্যে প্রধান হওয়া উচিত। এটা হলো আমার নিজস্ব মতামত। চমৎকার স্যার, আপনার আসলে এই যে কথাটা বললেন অত্যন্ত মূল্যবান, এবং আপনার এই কথাটা স্যার খুবই ভালো লাগছে। অনেকেই আছে এটা মানে কথাটা বলতে
তার মানে আমাদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে এবং আমাদের যে ছিল সেগুলো আমরা পূরণ করছি এবং পাশাপাশি আমরা এখন অন্যদের ক্লাসগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা অন্যদের সাথে কম্পেয়ার করতে পারছি। আগে যেমন নিজের প্রতিষ্ঠানে নিজের স্টুডেন্টদেরকে আমরা শিক্ষা দিতাম, কিন্তু এখন কিন্তু সবার সাথে কম্পেয়ার নিজেকে কিভাবে আরো সমৃদ্ধ করব সেই চেষ্টায় কিন্তু আছি। আর পাশাপাশি আমাদের যে আরো যে সময়ের কারণে আমরা যে কাজগুলো করতে পারতাম না এতদিন, সেই কাজগুলো কিন্তু আমরা এখন এই মুহূর্তে আমরা মানে মনে হয় যে সবই করে ফেলি আমরা। এমন কোনো কাজ নাই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তারপর ইলাস্ট্রেটর বলেন, ফটোশপ বলেন, সবকিছু শিখতে ইচ্ছা করে। কিন্তু আমার কাছে মনে হয় যে 48 ঘন্টা 3 রাত হলে আমার জন্য বেশি সুবিধা হতো। আপনি কি মনে করেন সানোয়ার স্যার? আসলে মানুষ আমার মনে কখন হয় শিখবে, মানুষ কখন শিখতে পারবে বা কখন শিখবে এটা সুনির্ধারিত কোনো সময় নেই। যে কোনো জায়গায় মানুষ শিখে। এমন এক টিচারে বলছে যে রাত্রে ঘুমাই আছে, হঠাৎ করে জায়গা তার মনে হয়েছে যে ইংরেজি শব্দের অর্থ তার মনে করতে পারতেছে না। যে পর্যন্ত সে বই না খুলে ওই অর্থ না জানছে এই পর্যন্ত তার ঘুমই আসে নাই। তার মানে শিকারী যে তীব্র আকাঙ্ক্ষা বা ইচ্ছা এটা যখন প্রবল হয়ে যায় তখন তার শেখার জন্য নির্দিষ্ট কোনো টাইম লাগে না, যে কোনো জায়গায় সে শিখতে পারে। এই জন্য এই ছাত্র হওয়ার দিক থেকে আমি নিজেকে ছাত্র হওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু পারি না বেশি। ছাত্রটা সবারই হওয়া দরকার, মানে প্রত্যেক মানুষেরই শেখা দরকার। আমি আপনার কাছ থেকে শিখি, আমার ছোট কারো কাছ থেকে শিখি, এমনকি আমি স্টুডেন্টদের কাছ থেকেও শিখি। স্টুডেন্টদের এমন আচরণ, এমন একটা কাজ করছে যেখানে আমার শিক্ষার জায়গা তৈরি হয়ে যায়। এবং এই যে আমি ময়মনসিংহে থাকি, ময়মনসিংহে যাদের সাথে পরিচয় হয়েছে প্রথম দিকে, তার মধ্যে গোলাম হক স্যার একজন আছেন, খুরশিদ স্যারের সাথে পরিচয় হয়েছে আরো পরে, ওই যে 17 সালে অ্যাম্বাসেডর, মুক্তবাটের অ্যাম্বাসেডর হওয়ার সময়। এই যে আমিনা বেগম চম্পা, উনি তো প্রধান শিক্ষক আগের থেকেই, এই স্টল গুলাতে আসার পরে পরিচয় হয়েছে তাদের সাথে। ময়মনসিংহে যারা এই নিবেদিত প্রাণ হয়ে কাজ করতেছে, এখন যারা আইসিটিতে কাজ করতেছে, যে আপনাদের আইসিটি ক্রিয়েটিভ কমিটি যেটা, এইখানে যারা কাজ করতেছে তো সবাই তো বিনা পয়সায় কাজ করতেছে, কোনো লাভ, টাকা পয়সা, আর্থিক কোনো সুবিধা নেই। নিজেরা শ্রম দিয়ে নিজেরা শুধু ওইটুকু পরিশ্রম করে না, যখন একটা কাজ করতে যায়, যে আইসিটি কমিটিতে যারা অনলাইনে ক্লাস নিচ্ছে, তারা তো ক্লাস নেওয়ার আগে অনেক পরিশ্রম করতে হয়, তার ক্লাসটা রেডি করতে হয়, তারপর ওইখানে অন্যান্য স্যারদের প্রশ্নের উত্তর দিতে হয়। তো সবকিছু মিলে দেখা যায় যে তাদের অনেক টাইম ব্যয় করতে হয় এখানে। সেই দিক থেকে আমি মনে করি যে তারা অনেক বড় ভূমিকা পালন করতেছে। যে এই বর্তমান সময়ে প্রতিষ্ঠান যেহেতু বন্ধ, অনলাইন ভিত্তিক বিভিন্ন কার্যক্রম শুধু স্টুডেন্টদের জন্য না, অবশ্যই তারা স্টুডেন্টদের জন্য ক্লাস নিচ্ছে, এমনকি টিচারদেরকে ডেভেলপ করার জন্য তারা অনেক চেষ্টা করতেছে, শ্রম দিতেছে। এই জন্য তাদেরকে আমি ধন্যবাদও জানাই, এবং তাদের যাতে আরো আমরা উপকৃত হইতে পারি তাদের বিভিন্ন ক্লাস থেকে, এই জন্য তাদের কাছে আমরা আরো ভালো ভালো ক্লাস আশাও করি। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ স্যার, আপনার কথা, এই কথাটা শুনে আমরা আরো বেশি অনুপ্রাণিত হলাম। খুবই সুন্দর মন্তব্য। আমাদের মাঝে এখন এই মুহূর্তে আবারও আসাদ স্যার উপস্থিত হয়েছেন, দেখা যাক কতক্ষণ ওনাকে নেটে পাওয়া যায়। আসাদ স্যার শুনতে পাচ্ছেন আপনি? পাচ্ছেন? ওনার নেট স্থির হয়ে আছে। আমরা আবারও সানোয়ার স্যারের কাছে ফিরে যাচ্ছি। সানোয়ার স্যার, আইসিটি জগৎটা তো অনেক বিশাল, সমুদ্রের মতো বিশাল, তাই না? এই বিশাল জগতে কোন বিষয়টা, আইসিটি নির্দিষ্ট কোন বিষয়টা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে এবং আপনি সবচেয়ে বেশি মজা পান ওই বিষয়টা নিজে শিখে অন্যকে শেখাতে? আসলে আমি যে কাজটা পারি সেই কাজটাই আমার অন্যদের শিখাইতে ইচ্ছা করে, বা আমি যেটা পারি না অন্যের কাছ থেকে শিখতে ইচ্ছা করে। আমার দুইটা সমান, এমন না আমি কাউকে শিখাইতে চাই এরকম না, খালি আমি নিজে শিখতে চাই এবং এই শিক্ষার কাজটার সাথে আমি জড়িত থাকতে চাই। আমি কাউকে শিখাতে চাই এই ধরনের অহংকার বোধ আমার মধ্যে নাই, যে আমি টিচার হিসাবে চিন্তা করতেছি নিজেকে, আমি অন্যের এই ধরনের।
আমি সবসময় ভাবি যে শিখতে চাই, শিখার মধ্যে সমস্যা, কাউকে যদি সহযোগিতা করা যায় করলাম, এটা কোনো সমস্যা না। সেই দিক থেকে আর আইসিটির ব্যাপারটা হলো টোটালি আমি তো মূলত আইসিটির টিচারই না। এই যে আমাদের আইসিটির টিচার একজন আছে, উনি অনেক দক্ষ, এই কবির স্যার, মোহাম্মদ আহসান কবির। তো তার কাছ থেকে আমি শিখি, আবার আরো স্টাফ আছে তাদের কাছ থেকেও শিখি, তারপরে বাইরে যারা পরিচিত আছে তাদের কাছ থেকেও শেখার চেষ্টা করি। আর অনলাইনে তো আমি আসি, কোনো সমস্যায় পড়লে অনলাইন থেকে শেখার চেষ্টা করি। আর আইসিটির ব্যাপারটা হলো ভিন্ন জিনিস। যারা আইসিটি নিয়ে লেখাপড়ে তারা আরো অনেক জানে, কিন্তু এর সমস্যা হইলো যে আমরা যেমন একটু যাই নাই, সবার সাথে একটু কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু সত্যি সত্যি আইসিটির যে টিচার, যেমন কলেজের টিচাররা অনেক জানে, কিন্তু তারা কিন্তু কখনোই আগে আসার চিন্তা করতেছে না। হ্যাঁ, কিন্তু আমি ভাবছিলাম যে আমাদের এই যে ডিস্ট্রিক্টে যারা আইসিটি কমিটির সাথে যুক্ত, এইখানে যদি আইসিটি টিচাররা প্রধান ভূমিকা পালন করতো তাহলে আরো তাড়াতাড়ি ডেভেলপ করা যেত। এটা আমার মনে হয় আর কি। কারণ হলো আমরা যে একটু ট্রেনিং নিয়েছি মাত্র, নিয়ে এই পাওয়ার পয়েন্টটা ভালো আগ্রহটা বেশি। আসলে আমি আগ্রহ বেশি বলতে আমরা তো ওই আইসিটি নিয়ে লেখাপড়াই করি নাই। আমরা ছোটখাটো ট্রেনিং পাইছি আমরা এই পর্যন্ত। তাহলে তারা তো আমাদের সাথে অবশ্যই বেশি জানে, কিন্তু তারা তো আমাদের সাথে সম্পৃক্তই না। যারা আইসিটি রিলেটেড টিচার বা আইসিটির সাথে সম্পৃক্ত, মানে আইসিটির মানে তারা যদি এগিয়ে আসে তাহলে আমাদের দেশটা আইসিটিতে আরো বেশি সমৃদ্ধ হবে বলে আপনার বলতে পারছি। আমরাও পোষণ করছি। জি, নুসরাত আপা, আপনি কি আমাদের সাথে এই বিষয়ে একমত? অবশ্যই আপা, কারণ আমরা যারা আবার আমাদের মাঝে হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না। আচ্ছা স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি আপা আপনার কথা। আচ্ছা স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? না, উনি শুনতে পাচ্ছেন না, ওনার নেটে মানে অনেক বেশি প্রবলেম। আচ্ছা স্যার, কি মোবাইলে আছেন? আসাদ স্যার কথা শোনা যাচ্ছে? না, ওনার নেট ব্রেক হয়ে যাচ্ছে বারবার। হয়তো উনি আমাদের কথা শুনতে পাচ্ছেন, এটা হতে পারে উনি শুনতে পাচ্ছেন না, ওই যে আবার বের হয়ে যাচ্ছেন। আজকে ওনার নেটে অনেক প্রবলেম, ওনার ইয়াটাও মানে উনি যে জায়গায় থাকেন ওই জায়গায় নেটের অনেক প্রবলেম আজকে বেশি হয়ে দেখা দিয়েছে। তো আমরা আবারও সানোয়ার স্যারের সাথে যাচ্ছি। স্যার, আপনি কত সালে আপনার যে বর্তমান স্কুল কর্মস্থল সেখানে আপনি জয়েন করেন? আমি এখানে আসছি হলো 2000 সালে। 2000 সালে। জি, আমি তো শিক্ষকতা করি। জলিল স্যারকে চিনেন না আপনি? অবশ্যই স্যার, হ্যাঁ, আমি জলিল স্যারের ওই স্যারের ছাত্রী। জি স্যার, আমি আপনাদের ছাত্রী ছিলাম। তার মানে 2000 সালে 2000 এর সেপ্টেম্বরে আসছি আর কি এখানে। আমি স্যার 95 এর ব্যাচ, মুসলিম গার্লস স্কুল। হ্যাঁ, বুঝতে পারছি। আমি যে স্কুলের আপনার ছাত্রী, ওই স্কুলের আমি শিক্ষক, সেই হিসাবে। স্যার, ওই স্কুল না স্যার, আপনি আমার বাস্তব জীবনের শিক্ষক এখন অবধি এবং আগামী দিনগুলোতেও তাই থাকবেন স্যার। যাই হোক, শিক্ষকতা করতেছি হইলো 92 সাল থেকে। ছিলাম হবিগঞ্জ। প্রতিষ্ঠানটি, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? জি, বলেন। আপনার বর্তমান প্রতিষ্ঠানটি একটা স্বীকৃতি পেয়েছে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে।
তাই তো নাকি আমি সঠিক জানি তো নাকি? হ্যাঁ আপা। হ্যালো, আমি শোনা জানি যাচ্ছে? না বর্তমানে এখন কোন স্বীকৃতি নাকি আমি না, তো জানি আগে না। যেটা এখন স্যার ওই কত আপনি সালে যেটা আগে ওই কত যে বললেন সালে সেটা 15 সালে যে একটা স্বীকৃতিটা কত? হ্যাঁ সেটাই বলছি, সেটা কত সালটা? 15 সাল। এটা 15 স্যার ২টা ডিভাইসে মনে হয় সংযুক্ত হতে যাচ্ছেন ২০১৫ সালে। বুঝিনি। হ্যাঁ, পলি তো আপা। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আসাদ স্যার এই মুহূর্তে আমাদের সাথে এখনো যুক্ত। জি, পলি আপা আমি আপনি উনাকে হয়তো বার জানেন না মানে এড আমাদের করব। আমাদের সানোয়ার স্যার কিন্তু আসছে। বিদেশ থেকেও ট্রেনিং করে আসছে আরে আইসিটি। না আমি না মতিন স্যার আপনি ছিলেন না স্যার? না না বিদেশে না বিদেশে গেছিল ভারত গেছিল মতিন স্যার আর আমি দেশের ভিতরে এই টুকিটাকি ট্রেনিং মধ্যে আছি স্যার মানে তো আমাদের নেক্সট যে আমাদের যে একটা এসবিএ ট্রেনিং শুরু হয়েছে এটা এই মনে আছে কিনা আইসিটি বিষয় করা এসবিএ ট্রেনিং এর কথা মনে আছে কিনা না স্যার মনে নাই। এসবিএ এর একটা ট্রেনিং ছিল না এসবিএ আমার ঠিক স্যার মনে নাই এসবিএ এসবিএ ট্রেনিংটার আমি কথা। এটা পাইনি। এসবিএ ট্রেনিংটা আমি পাইনি। ওইটা ট্রেনিং ছিল তাসাদ্দুক হোসেন স্যার আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে। যারা আছেন মাওলানা নাজমুল হক, আমাদের রফিকুল ইসলাম স্যার, আমাদের মাওলানা নাজমুল হক স্যার, তাসাদ্দুক হোসেন স্যার প্রতিদিনই আমাদের সাথে যুক্ত থাকেন। স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ স্যার আমিও ভালো আছি। আপনি ভালো আছেন তো? তাসাদ্দুক স্যার। স্যার আমাদের সাথে যুক্ত করে নেই নাকি তাসাদ্দুক? আপনার মেসেঞ্জারে লিংক পাঠাচ্ছি তাসাদ্দুক স্যার। আপনি যদি যুক্ত হন তাহলে আমরা গান শোনাবো আর আপনার কবিতাটাও আমরা শুনবো। আপনার মেসেঞ্জারে আমি লিংকটা পাঠাচ্ছি। দেখি স্যার কি যুক্ত কিনা। নুসরাত আপা আপনি কথা চালিয়ে যান। জি আপা। স্যার আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি যে আইসিটি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? যদিও আপনি বলছেন আপনি আইসিটি শিক্ষক না, কিন্তু তারপরেও আমি বলবো যে হ্যাঁ 99% আইসিটি শিক্ষকের চেয়ে আপনি অনেক ভালো জানেন। তো এটা নিয়ে আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা স্যার? আসলে আইসিটির শিক্ষার ব্যাপারে আমি কিছুই জানি না ওইটা নিয়ে আমার কোনো পরিকল্পনাও নাই তবে ওই অ্যাম্বাসেডর হিসাবে যদি কোনো দায়িত্ব থাকে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করব এইটুকুই বলতে পারি কারণ আইসিটি সম্পর্কে আমি আসলেই জানি না জানি একটু পাওয়ার পয়েন্টের উপরে কাজ জানি একটু ইলাস্ট্রেটরের উপরে কাজ এই সামান্য একটু কাজ নিয়ে তো বলা যায় না যে আমি আইসিটিতে অনেক দক্ষ লোক এটা বলাটা ঠিক এই না মুহূর্তে আসাদ স্যার আমাদের সাথে যুক্ত হয়েছে। আসাদ স্যার আপনি কি শুনতে পাচ্ছেন কথা? আসাদ স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছেন আপনি? ভালো আছেন? স্যার মানে অডিওতে সমস্যা সম্ভবত স্যার শুনতে আসসালামু পাচ্ছেন আলাইকুম না। ম্যাডাম, শুনতে পাচ্ছেন হ্যাঁ স্যার। আমাকে? হ্যাঁ ভালো আছেন? অবশ্যই শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম স্যার। শুনতে পাচ্ছি ওকে। জি আমি শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার শোনা আপনার যাচ্ছে। কথা ভেঙে ভেঙে আসছে স্যার। জি জি আমি শুনতে পাচ্ছি ম্যাডাম। জি আবারও উনি ডিসকানেক্ট হয়ে গেছেন। হয়তো বেশিক্ষণ আমরা থাকবো না এখানে যেহেতু আসাদ স্যার জয়েন হতে পারছেন না। আমাদের সাথে মাহমুদুল স্যার যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু স্যারকে নেটে দেখা যাচ্ছে না। আসাদ স্যার প্রবলেম। সানোয়ার স্যার আপনি আপনার এই যে আইসিটি জগৎ ছাড়া আর অন্য কোন বিষয়ে আপনার আগ্রহ আছে? আগ্রহ বলতে আমি যে সাবজেক্টের টিচার আর কি মূলত গণিতের শিক্ষক
গণিত নিয়ে আমার একটা আগ্রহ আছে, নতুন নতুন অনেক গণিত শেখার চেষ্টা করি এবং নতুন নতুন তথ্য স্টুডেন্টদেরকে দেওয়ারও চেষ্টা করি। মানে এই দুইটা ছাড়া আমার আর তেমন কোনো কাজ নাই, মানে কোনো কাজের সাথে যুক্ত না আর কি। তো একটা কাজে এই অনলাইন ভিত্তিক কোনো কাজের সাথে জড়িত থাকি অথবা গণিত নিয়ে জড়িত থাকি, গণিত নিয়ে চিন্তা করি। মানে অনলাইনেও কিছু শেখার মানে চেষ্টা করি, আপনার অন্যদের কাছ থেকেও শেখার চেষ্টা করি। আগ্রহের বিষয় হলো একটা হলো গণিত আর একটা হলো আইসিটি। আইসিটি বলা যায় না আসলে, আইসিটি যেটাকে ব্যাপকভাবে বোঝায় আসলে ওইটার সাথে তো আমি জড়িত না। না, আইসিটির বিষয়টা তো ব্যাপক। আমরা শুধু শ্রেণীকক্ষে কি ব্যবহার করি, মানে শুধু সেই বিষয়টুকুই আমরা একটু ভালো বোঝার চেষ্টা করি, এছাড়া তো বাইরের কিছু না। এবং এই গ্রাফিক ডিজাইনের প্রতি একটা আগ্রহ জন্মেছে এই কারণে যে এই বগুড়াতে একটা ট্রেনিং হয়, সেইখানের 1 মাসের ট্রেনিং করার পরে আগ্রহটা একটু বাড়ছে। মানে আগেও দেখার চেষ্টা করছি কিন্তু এতটা আগ্রহ ছিল না, ওই ট্রেনিং এর পরে আগ্রহটা বেড়েছে। যাই হোক, আমাদের ময়মনসিংহে অনেক দক্ষ টিচার আছে, এই তারা যদি আগায় আসে আর কি। আমাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? আমাদের কি করা উচিত? একটা বক্তব্য, যেমন আমাদের যে আপনার একটা কথা আছে, নিজের খাইয়ে এই বনের মোষ তাড়ানো। যারা আর্থিক কোনো লাভের চিন্তা না করে অন্যের জন্য ভাবে বা অন্যকে একটা কাজ শেখানোর চেষ্টা করে কিংবা অন্যকে এই অনলাইন ভিত্তিক কোনো কাজের দিকে আগ্রহ সৃষ্টি করানোর জন্য চেষ্টা করে, তাদের মধ্যে আপনারা হলেন অন্যতম লোক। এবং যারা এই যে ট্রেনিং করাচ্ছেন এই বিভিন্ন জায়গায়, অনেকে আবার অফলাইনেও কাজ করায়, অফলাইনে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করতেছে, তারা তো অবশ্যই অনেক ভালো কাজ করতেছে। আর আপনারা তো আপনারা যে কাজটা করতেছেন আর কি, সব জায়গায় একটা জিনিস আছে যে একটা কথা আছে, যদি ঢোল বাজানো লাগে নিজের ঢোলটাই আগে বাজাইতে হয়। জি স্যার। এবং শিক্ষক হিসাবে শিক্ষকদের মর্যাদা তো আপনি জানেনই কোন অবস্থায় আছে। মর্যাদার দিক থেকে যতই মানুষ বলুক যে মহান, মনে মনে এটা বলে না, মনে মনে ও মাস্টারি করো, মানে সেন্সটা এই টাইপেরই হয়। এবং বক্তব্যের সময় বলবে মহান, এইটা সেইটা নানান কিছু বলবে, কিন্তু ভিতরে ভিতরে বলবে মাস্টারি করে। তো শিক্ষকদের মর্যাদা কমছে অনেক আগের থেকেই। সব জায়গায় হয়তো না, আমার ময়মনসিংহের অভিজ্ঞতাটা সবচেয়ে বেশি হয়ে গেছে, কারণ 2000 সাল থেকে আছি এখানে। তো অন্য যে হবিগঞ্জে ছিলাম একটু ডিফারেন্স মনে হয়, মানে শিক্ষক এবং অন্যান্য প্রশাসনের লোক বলেন বা সাধারণ মানুষ বলেন। ময়মনসিংহে আসার পরে দেখা গেল যে চিত্র একটু ব্যতিক্রম আছে। তো দুইটা কারণে হইতে পারে, যে এই ময়মনসিংহের মানুষ শিক্ষিত বেশি, সচেতন বেশি, মানে বেশি শিক্ষিত সচেতন, তারা তো কিছুটা হয়ে যায়, কমার্শিয়াল হয়ে যায়। এবং শিক্ষকরাও যেমন কমার্শিয়াল হয়, যেমন ধরেন আমার কাছে টাকা পয়সা আছে, আমি এক জায়গায় ইনভেস্ট করতে চাই, কি করতে চাই, আচ্ছা শিক্ষক হলে ভালো হয়, আচ্ছা কিছু টাকা পয়সা দিয়ে বা কোনো লোক ধরে শিক্ষক হলে একটা ব্যবসা হয়ে গেল। এইটা ছাড়া অনেক ব্যবসা আছে, শিক্ষকরাও বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। যখন এই ব্যবসায়িক মনোভাব নিয়ে শিক্ষকরা শিক্ষকতা করতেছে, তখন থেকে শিক্ষকের মর্যাদা কমছে। আমি যে স্যারের কাছে লেখাপড়া করছি স্কুল জীবনে, একটা স্টুডেন্ট কোনো টিচারের কাছে প্রাইভেট পড়তে পারে নাই। তারা বলতো, আমি কি ক্লাসে কম পড়াই যে তোর আমার কাছে প্রাইভেট পড়তে হবে? আর এখন বলি, ক্লাসে শিখার দরকার নাই, তুই বাসায় আসিস, নইলে কোচিং এ আসিস, কিংবা আমাকে নিয়ে বাসায় যাক। মানে আমাদের শিক্ষকদের আমাদের দিক থেকে সাথে এমন একটা সম্পর্ক হয়েছে, মানে শিক্ষকরা যখন ব্যবসায়ী হয়ে গেছে তখন থেকে শিক্ষকের মর্যাদা কমে যাচ্ছে। শিক্ষকের মর্যাদা তখনই বাড়বে ব্যবসা যখন ছাইড়া দিবে। এই তা না হলে শিক্ষকের মর্যাদা কোনোদিনই বাড়বে না। যত ভালো শিক্ষকই হোক, তারা যখন এই ব্যবসার সাথে জড়িত হয়, সত্যিকার অর্থে একটা সময় ওই স্টুডেন্ট ওই স্যারকে আর কোনোদিন মনে রাখবে না, মনে রাখবে যে পড়ছি স্যারের টাকা দিয়েই তো পড়ছি।
মানে শিক্ষকের মর্যাদা সে আর কখনোই ফিরে পাবে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের জি, রাইট। বর্তমানে যুগটা হয়ে গেছে টাকার যুগ। টাকা যার বেশি আছে সমাজে তার মূল্য বেশি। সেই দিক থেকে টিচাররা পিছিয়ে থাকবে কেন? এই জন্য টিচার গুলো প্রতিযোগিতার মধ্যে আছে যে কে কত টাকায় বেশি ইনকাম এছাড়াও করতে পারে। দক্ষতাগুলো বৃদ্ধি করতে হবে। আমাদের বায়োগ্রাফি দক্ষতাগুলো আমাদের বাড়াতে হবে। তো এই আমার একটা দক্ষতা চিন্তা, বৃদ্ধির আমাদের কি করা উচিত? জি বুঝতে পারি নাই। আমাদের মহৎ হওয়ার পাশাপাশি আমাদের নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। না, এটা এটা কি আসতেছি। আপনি কি আমার সাথে একমত? এইটা অবশ্যই, কারণ জি। দক্ষতা বৃদ্ধি তো শিক্ষক হয়েই মনে করে যে আমি সবকিছু পারি, এরকম একটা ধ্যান ধারণা মানুষের মধ্যে হয়ে যায়। আবার অনেকে ভালো চেষ্টা করতে পারবে, আবার অনেকে আছে যে এই দক্ষতাটা এমনিতেই অনেক বেশি থাকে। দেখবেন এই যে আমি আপনাদের সামনে কথাই বলতে পারতেছি না ঠিক মতো, কিন্তু অনেক লোক আছে এত সুন্দর সুন্দর কথা বলতে পারে। ওই যে আসাদ স্যারে যদি কথা বলতে পারতো তাহলে বুঝতে পারতেন, এখন তো তুলনা করতে পারবেন না। সত্যিকার অর্থে আমি কোথাও কোনো বক্তৃতাও রাখি না, কোনো জায়গায় কিছু বলিও না, কাজ থাকলে কাজ করি, এই পর্যন্তই আর। কারণ এই যোগ্যতা আসলে আমার আল্লাহ না, আপনি দেয়নি। তো অনেক সুন্দর কথা বলছেন। আপনাদের যে আপনি যোগ্যতা অনেক আছে এইটা সুন্দর আমার করে আসলে কথা নাই। বলছেন। আমি এই যে মানুষের সাথে ভালো মিশতে পারি না, হয়তো মনের মিল হয় না, মতের মিল হয় না, যে কারণে চুপচাপ থাকি আর কি। মানে কারোর সাথে আবার যে খুব ঝগড়া করি ঠিক এইরকমও না। তো দেখা যায় যে সত্যি কথাটা অনেক সময় বলা যায়, অনেক সময় বলা যায় না। নীরবে তার চেয়ে নীরব থাকাই ভালো। সেই দিক থেকে মনে হয় যে অত কথা আমার বলার দরকার কি? এই প্রত্যেক মানুষই বাইরে যত কথাই বলুক, কিন্তু স্যার যে আমি, জি মনের বলেন। মধ্যে কিন্তু পুষের হার্টের সমস্যা হয়। মনের মধ্যে না, কোনো কিছু পুষে রাখতে হার্টের সমস্যা, এজন্য বলে ফেলতে হয়। ওইটা বাংলা ভাষার মধ্যে আছে, আমাদের বাংলা সাথে বই এই মুহূর্তে মাহমুদুল স্যার যুক্ত কথা। মাহমুদুল স্যার, তাসাদ্দুক স্যার দুজনকে লিংক পাঠিয়েছে। স্যার আপনারা খুব দ্রুত আমাদের সাথে যুক্ত হন। আমরা আশা করছি যে খুব দ্রুততম সময়ে উনারা যুক্ত হবেন। আমরা একটু অপেক্ষা স্যারকে করছি। আসলে আসাদ খুব স্যারের জন্য একটু ধন্যবাদ। অপেক্ষা স্যার করি। কিন্তু আমাদের সানোয়ার সারাপা কিছু অপ্রিয় সত্য কথা খুব সুন্দর সাবলীল ভাবে বললেন, যা অনেকেই বলতে পারে না। জন্য স্যারকে আন্তরিক ধন্যবাদ। এই জন্য আমার জনপ্রিয়তা কম। জি স্যার, জনপ্রিয়তা কম থাকবেই। না, জনপ্রিয়তা বেশি, জনপ্রিয়তা এটা আমাদের বললাম যে অপ্রিয় মাঝে সত্য কথা। থাকবে। জি, আমরা অপেক্ষা করছি কিন্তু এখনো কাউকে দেখা যাচ্ছে না যুক্ত হওয়ার জন্য। ফলে আমরা বিদায় মুহূর্তে আমরা যাচ্ছি। সানোয়ার স্যার, আপনি সময় নষ্ট করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এর জন্য আমরা আন্তরিকভাবে আপনাকে সবার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা ধন্য হয়েছি আপনি আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন। অনেক না বলা কথা যেগুলো এতদিন মানে বলা হয়ে ওঠেনি বা আপনি বলেননি, আজকে অপ্রিয় হলেও আপনি অনেকগুলো কথা বলেছেন। আমরা শুনেছি আপনার সেই কথাগুলো, যেটা হয়তো এই করোনা না আসলে কিন্তু আমরা এত কাছাকাছি আসতে পারতাম না। আমরা যার যার মতো যার যার প্রতিষ্ঠানে থাকতাম না, কিন্তু আমাদের সেই সুযোগটা করে দিয়েছে। এই যে কোথায় নুসরাত আপা ছিল, নুসরাত আপার সাথে হঠাৎ মিটিং এ দেখা হইতো, কিন্তু এত কাছে আসার কিন্তু আসলে না। এখন থেকে দেশান্তরে অর্থাৎ ইন্টারন্যাশনাল, কোথায় রাশিয়া, কোথায় জাপান, সবার সাথে কিন্তু আমরা এখন কথা বলি। তাহলে এটা কিন্তু আমাদের জন্য সুযোগ। তো আজকে আপনার সাথে এই দুর্লভ কিছু মুহূর্ত কাটানোর আমরা সুযোগ পেয়েছি এই করোনার কারণে। এই করোনাকে ধন্যবাদ জানাবো একদিক থেকে। ঠিক আছে? একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। নুসরাত আপা, আপনি আর কিছু বলবেন স্যারকে? স্যারকে আমি আবারও আমরা পরবর্তী কোনো প্রথমে একটা অনুষ্ঠানে আবারও দেখতে চাই। অবশ্যই স্যারকে আমি আবারও মানে একেবারে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি যে স্যারের আসলে এত সহজ সুন্দর আর সাবলীল ভাষায় যে কিছু সত্য কথা স্যার বললেন, আমরা হয়তো জানি কিন্তু এগুলো প্রকাশ করতে পারি না বা বলতে পারি না। সবাই কিন্তু আসলে বলতে পারে না। বক্তৃতা অনেকেই ভালো দিতে পারে, কিন্তু বাস্তব জীবনে তার প্রয়োগ অনেকেই করে না। আবার অনেকেই আছে যে মানে বাস্তব জীবনে কাজ করতে পারে না। যেমন স্যার যে কথাগুলো বললেন, স্যার কিন্তু সেই কথাগুলো
মন থেকে মেনে তারপরে বলেছেন। তো এই জন্যই স্যারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। স্যারের সৃষ্টিকর্তার প্রতি আবেদন থাকবে যে স্যার যেন সুস্থ শরীরে সুস্থ থাকেন এবং আমাদের পাশে অনেকদিন দীর্ঘদিন আমাদেরকে এই আইসিটির পথ দেখিয়ে যেতে পারেন, যেরকম আমাদের এখন দেখাচ্ছেন। আগামীতেও যেন স্যার শেষ মুহূর্তে আমার একটা শেষ কথা, যাবার দিনে এই কথাটি বলে যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। স্যার সত্যি আপনার তুলনা নাই, এটাই হলো আমার শেষ কথা। আবার বলবো, যা দিনে এই কথাটি বলে যাই, যাবার দিনে এই কথাটি বলে যাই, যা দেখেছি যা পেয়েছি তার তুলনা নাই। আপনার কাছ থেকে আজকে আমরা যা শুনেছি যা পেয়েছি তার তুলনা নাই। আমরা কোন একটি অনুষ্ঠানে আপনাকে নিয়ে আবার উপস্থিত হব, তখন কিন্তু আপনাকে কি গান গাইতে হবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই মুহূর্তের জন্য আমরা বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শুভ সবাইকে। ধন্যবাদ আপনাদের। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।